আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের জন্য যে ভিডিওটি আনলাম ক্লাস ভিডিওটি, এই ভিডিওটি কিন্তু পর্ব 3-এর ভিডিও। তবে এটি হচ্ছে অসমাপ্ত পর্ব, কারণ হচ্ছে আমি এর আগে এই ভিডিওটি পর্ব 3-এর ভিডিওটি আপনাদের সঙ্গে লাইভ ভিডিও করতে গিয়ে হঠাৎ কারেন্ট যাওয়ার কারণে, কিন্তু বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমার যে কম্পিউটারের ফাইলগুলো রয়েছিল এগুলো ক্রাশ করে আমার সবগুলো ফাইল হারিয়ে গিয়েছিল। তো আমি আপনাদের জন্য কিন্তু আবার টাইপ করে এই ভিডিওটি করতেছি। তো এই যে আমি কিন্তু লাইভ ভিডিওটিতে সম্ভবত 5 থেকে 6টি প্রশ্ন আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তো এরপরে কারেন্টটা গিয়েছিল, তো এই জন্য আমি আজকে এই পর্বতে 20টি প্রশ্ন রেখেছি। তো এই 20টি প্রশ্ন কিন্তু বরাবরের মতো গত যে পর্বগুলো আপলোড হয়েছে, পর্ব 1 এবং পর্ব 2, ওইগুলোর মতো কিন্তু এই যে 20টি প্রশ্ন রয়েছে, এই 20টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন চাকরির পরীক্ষা বারবার এসেছে এই রুলসগুলো থেকে। আমি সেগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তো যারা আপনারা 19তম শিক্ষক নিবন্ধন, প্রাইমারি, বিসিএস এবং যে কোনো চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এবং এই 20টি প্রশ্ন এবং এই রুলসগুলো বারবার কিন্তু সমস্ত চাকরির পরীক্ষাগুলোতে কিন্তু এসে থাকে। সুতরাং এই ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ হবে যারা চাকরির পরীক্ষাতে অংশগ্রহণ করতে চাচ্ছেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। তার আগে একটি কথা বলি, সেটি হচ্ছে যে আজকে আমি এশার নামাজের পর আমি লাইভে আসার চেষ্টা করব। অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো আশা করি যারা এশার নামাজের পর ফ্রি থাকবেন তারা আমার লাইভে যুক্ত হওয়ার জন্য, তাহলে আমরা কিন্তু অনেক বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য, ক্লাস ভিডিওগুলো পাওয়ার জন্য এবং হচ্ছে সাজেশন ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা দেখুন, প্রথমে যে প্রশ্নটি আমি রেখেছি সেটি হচ্ছে যে অল দ্য স্টুডেন্টস ড্যাশ বিজি। এই প্রশ্নটি আমি সেদিন আলোচনা করতে ধরেছিলাম, তখনই বিদ্যুৎ চলে গিয়েছিল। যে অল দ্য স্টুডেন্টস ড্যাশ বিজি, তো এখানে অল দ্য স্টুডেন্টস মানে কি, মানে সকল ছাত্রছাত্রীকে বোঝাচ্ছে, যে সকল ছাত্রছাত্রীকে বোঝাচ্ছে। অল দ্য স্টুডেন্টস, অল দ্য বয়েজ, অল দ্য গার্লস, এরকম যদি বোঝায় তার মানে সকল ছাত্রছাত্রীকে বোঝাচ্ছে। এজন্য কিন্তু আমরা যে ভার্বটাকে ইউজ করব সেই ভার্বটাকে এখানে নেবে হচ্ছে প্লুরাল ভার্ব। প্লুরাল ভার্ব কিন্তু আমাদের এখানে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা দেখুন, এখানে প্লুরাল ভার্ব আমরা খুঁজে বের করি। এটা হচ্ছে উইল, এটি হবে না, এটা ফিউচারের। তো এই যে এখানে আরটা কিন্তু প্লুরাল ভার্ব, ইসটা হচ্ছে সিঙ্গুলার। এখানে তো আমাদের কিন্তু আরটা আমরা এখানে ইউজ করবো। আমি এখানে দেখুন কালারটা একটু লাল করে দেওয়ার চেষ্টা করি। এই যে দেখুন, এটি হচ্ছে আমাদের উত্তর। অল দ্য স্টুডেন্টস আর বিজি। তো এটি অসংখ্য চাকরির পরীক্ষা এসেছে এবং এটি 3 স্টার আমি রেখেছি। চলুন 2 নম্বর প্রশ্নটি দেখি। সেটি হচ্ছে যে ইট ইজ হাই টাইম ইউ ড্যাশ আপ স্মোকিং। এটি হচ্ছে দেখুন যে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এসেছে এবং এটা 3 স্টার আমি রেখেছি। তো ইট ইজ হাই টাইম এবং ইট ইজ টাইম, এটি নিয়ে আমি আলোচনা করেছি। তো ইতিপূর্বে আমি আলোচনা করেছি, আমি আপনাদের কিন্তু বলেছিলাম যে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এরপর যদি সাবজেক্ট ব্যবহার হয়, তো এরপরে যে ভার্বটা আসবে এখানে, এই ভার্বটা আমরা হচ্ছে পাস্ট ফর্মে ব্যবহার করব। আর যদি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে এই সাবজেক্টটা, ইউ যে সাবজেক্টটা রয়েছে, এরকম সাবজেক্ট যদি না থাকে, ইউ, হি বা যে কোনো সাবজেক্ট যদি না থাকে, তার মানে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পর যদি সরাসরি ভার্ব ব্যবহার হয়, তখন আমরা হচ্ছে 2 প্লাস ভার্ব 1 অর্থাৎ 2 প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। আর যদি সাবজেক্ট থাকে তো আমরা শুধু ভার্বের পাস্ট ফর্মটাকে ব্যবহার করব। তো এখানে আমাদের যেহেতু সাবজেক্ট আছে ইট ইজ হাই টাইমের পরে যে ইউ সাবজেক্টটা আছে, এর কারণে কিন্তু আমরা এখানে ভার্বের পাস্ট ফর্মটাকে ব্যবহার করব। তো দেখুন এখানে 4টা অপশন রয়েছে। এই 4টা অপশনের মধ্যে আমাদের কিন্তু খুঁজে বের করতে হবে যে ভার্বের পাস্ট ফর্ম কোনটি। তো প্রথম যে অপশনটা রয়েছে দেখুন এখানে গিভ, এটি কিন্তু প্রেজেন্ট ফর্ম ভার্বের। এরপরে যে অপশনটা রয়েছে গ্যাভ, এটি কিন্তু ভার্বের পাস্ট ফর্ম। তো আমাদের এখানে কিন্তু পাস্ট ফর্ম লাগবে, আমি এটি লাল করে দিই কালারটা। এরপরে দেখুন রয়েছে হচ্ছে হ্যাভ গিভেন, এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের তারপরে দেখুন যে উইল গিভ, এটি পাস্ট ফিউচার টেন্সের। তো এই জন্য কিন্তু আমাদের হয়ে যাচ্ছে এখানে পাস্ট, এই গ্যাভের গিভ, গ্যাভ, গিভেন। গিভেনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল আর গ্যাভটা হচ্ছে পাস্ট মানে টেন্স এবং গিভ হচ্ছে প্রেজেন্ট। তো দেখুন আপনারা যখন পরীক্ষা দিবেন তখন যে 4টি অপশন দেওয়া থাকে, এই 4টি অপশনের মধ্যে যদি একটি অপশন আপনারা বের করতে পারেন যে এই অপশনটা হবে না, আপনি 100% শিওর যে এই অপশনটা হবে না, তখন কিন্তু আপনাদের 50% চান্স থাকে সঠিক উত্তরটা বের করার। আবার যদি আপনারা দুটো প্রশ্নে যদি বের করতে দুটো অপশনে যদি বের করে ফেলতে পারেন যে এই দুটো অপশন হবে না, তো আপনারা কিন্তু 75% কিন্তু আপনাদের উত্তর সঠিক উত্তরটা বের করার চান্স থাকে। এবং আপনারা যখন 3টি প্রশ্নে 3টি অপশনে বের করে ফেলতে পারবেন যে 3টি অপশনের একটি হবে না, তখন কিন্তু আপনাদের 100% শিওর থাকবেন যে আপনাদের
বাকি যে অপশনটা রয়েছে আরেকটি অপশন সেটি উত্তর হয়ে যাবে। তো এই জন্য আপনাদেরকে আগে বের করতে হবে যে কোন অপশনটা বাদ যাবে, এখানে কোন অপশনটা হবে না। আপনাদের আগে এইটি খুঁজে বের করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের কিন্তু অপশন কমে যাবে এবং সঠিক অপশনটা বের করতে আপনাদের একদম সহজ হবে। তো বন্ধুরা চলুন আমরা 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি দেখি। 3 নম্বর প্রশ্নের মধ্যে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আই কেম হোম আফটার দ্য রেইন। আই কেম হোম আফটার দ্য রেইন। তো এটি দেখুন স্বাস্থ্য মন্ত্রণালয় এসেছে এবং এটি আমি 3 স্টারে রেখেছি, কারণ হচ্ছে এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই লেভেলের প্রশ্নগুলো আফটার এবং বিফোরের। তো আফটার এবং বিফোরের মানে আমি কিন্তু রুলস নিয়ে আলোচনা করেছি যে আফটারের পর হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর আফটারের আগে হবে হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, আর বিফোরের পূর্বে হবে হচ্ছে মানে বিফোরের আগে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স এবং বিফোরের পর হবে হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। তো এটি মনে রাখার জন্য আপনারা মনে রাখবেন যে বিফোর মানে কি, বিফোর মানে হচ্ছে পূর্বে বা আগে, এজন্য আগে ব্যবহার করবেন পাস্ট পারফেক্ট, আর পরে ব্যবহার করবেন পাস্ট ইনডিফিনিট। আর আফটার মানে কি, আফটার মানে পরে, এজন্য পরে ব্যবহার করবেন পাস্ট পারফেক্ট আর আগে ব্যবহার করবেন পাস্ট ইনডিফিনিট। এইভাবে আপনারা মনে রাখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের মনে থাকবে। যারা মনে রাখতে পারেন না যে আফটার মানে পরে, এই জন্য পরে হবে পাস্ট পারফেক্ট, বিফোর মানে আগে, তো আগে হবে পাস্ট পারফেক্ট। তো এখানে আফটার রয়েছে, আফটার মানে পরে, তো আমরা পরে ব্যবহার করবো পাস্ট পারফেক্ট টেন্স। এখানে দেখুন এই আগেরটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, তো ওনারা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স এখানে দিয়ে দিয়েছে যে আই কেম হোম। তো আমরা এই যে আফটারের পরে আমরা এখানে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করবো। তো চলুন অপশনগুলোতে দেখি যে কোথায় পাস্ট পারফেক্ট টেন্সের অপশন রয়েছে। এখানে দেখুন যে 4টি অপশন রয়েছে, 4টি অপশনের মধ্যে প্রথম অপশনটি হচ্ছে স্টপ, যে এটি স্টপ, এটি হচ্ছে পাস্টে রয়েছে, তো এটি হবে না। এরপরে দেখুন স্টপ, এটি প্রেজেন্টে রয়েছে, এটি হবে না। এরপরে দেখুন ওয়াজ স্টপ, এটিও হচ্ছে না কিন্তু। তো আমাদের লাগবে পাস্ট পারফেক্ট, এই যে এখানে দেখুন হ্যাড স্টপড, আমাদের পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কিন্তু আমাদের বেরিয়ে গেছে। আমি এখানে লাল করে দিলাম কালারটা, যে হ্যাড স্টপড। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী আমরা সবাই জানি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। তো চলুন 4 নম্বর প্রশ্নটি দেখি। 4 নম্বর প্রশ্নে রয়েছে দেখুন যে ইউ হ্যাড বেটার, এই যে দেখুন ইউ হ্যাড বেটার ড্যাশ হিম অ্যাট ওয়ান্স। এটি 12তম প্রভাষক নিবন্ধন অর্থাৎ কলেজ পর্যায়ে এটি এসেছিল এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এটি আমি দেখুন যে 3 স্টারে আমি রেখেছি, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো বন্ধুরা দেখুন এই যে হ্যাড বেটার দ্বারা যেই মানে বাক্যটা হয়, যেই হ্যাড বেটার দ্বারা যে বাক্য মানে তৈরি হয়, এই হ্যাড বেটার দ্বারা যখন বাক্য তৈরি হবে, হ্যাড বেটার অথবা হচ্ছে উড রেদার এই সমস্ত দ্বারা, তখন আপনারা হ্যাড বেটার অথবা উড রেদার এরপর ভার্বের প্রেজেন্ট ফর্মটাকে আপনারা ইউজ করবেন, ভার্বের প্রেজেন্ট ফর্মটাকে ইউজ করবেন। সব সময় মনে রাখবেন যে হ্যাড বেটারের পর ভার্বের প্রেজেন্ট ফর্মটা হবে। তো এখানে চলুন আমরা 4টি অপশনের মধ্যে দেখি যে ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে কোথায় রয়েছে। তো বন্ধুরা দেখুন প্রথমে যেই মানে অপশনটি রয়েছে, এখানে রয়েছে টু প্লাস ভার্ব রয়েছে, অর্থাৎ টু প্লাস ভার্ব 1 রয়েছে। তো এটি হবে না, আমাদের লাগবে সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে এটি হচ্ছে না। আমরা চলুন তো 4র্থ নম্বর যে অপশনটা রয়েছে ডি নম্বর, এটি দেখি। এখানে দেখুন রয়েছে রাং, RUNG, রাং হচ্ছে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। রিং, র্যাং, রাং, রিং হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে RING, এটি হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এবং হচ্ছে রিং, র্যাং, RANG, এটি হচ্ছে আপনাদের পাস্ট ফর্ম, এবং রাং, RUNG, এটি হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এখানে কিন্তু রয়েছে পাস্ট পার্টিসিপল ফর্ম, এটি হচ্ছে না। তো আমাদের 3য় নম্বর যে অপশনটা রয়েছে সি নম্বর অপশন, এখানে রয়েছে রিঙ্গিং। এটি কখন ব্যবহার হয়, যখন আমরা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি, ভার্বের সঙ্গে ING যুক্ত হয়। তো আমাদের লাগবে কি, ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে দেখুন রয়েছে রিং, তার মানে এই যে এটি আমাদের কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম, উত্তর হয়ে গেল রিং। আশা করি আপনারা কিন্তু এটি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা চলুন আমরা পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে 5 নম্বর প্রশ্ন, এটি দেখার চেষ্টা করি। এখানে দেখুন রয়েছে যে শি ফাইনালি গট ইউজ টু ড্যাশ আওয়ার ফুড। এটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এসেছে এবং এটি 3 স্টারে আপনাদের জন্য আমি রেখেছি, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুলস। তো এই রুলসটি নিয়ে আমি আলোচনা করতেছি, আপনারা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। তো আপনারা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে গট ইউজ টু, তো গট ইউজ টু অথবা হচ্ছে বি ইউজ টু, বি বলতে হচ্ছে বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো। এই বি ভার্বের পর যদি ইউজ টু থাকে, অথবা গেট ইউজ টু, গেটের এখানে যে পাস্ট ফর্মটা মানে ব্যবহার হয়েছে গট, তার মানে এটি কিন্তু গেট ইউজ টু, মানে সূত্রটা যে গট ইউজ টু মানে এটি গেট ইউজ টু ব্যবহার হয়েছে। তো এরকম যদি ব্যবহার হয়, তারপরে যে ভার্বটা থাকবে, এখানে যে ভার্বটা মানে ইউজ হবে, সেখানে কিন্তু অবশ্যই ভার্বের সাথে ING যোগ করতে হবে। অবশ্যই আপনারা এটি মনে রাখবেন, ভার্বের সঙ্গে ING যোগ করতে হবে। আর যদি শুধু ইউজ টু ব্যবহার হয়, শুধু ইউজ টু, এটি কিন্তু এই ইউজ টুটা ব্যবহার হয় সাধারণত কি মানে একটা অতীতে একটা কোনো অভ্যাস ছিল বর্তমানে নাই, এমন কিছু বোঝাতে কিন্তু ইউজ টু ব্যবহার হয়।
তো যে মনে করুন এখানে রয়েছে আই ইউজ টু অথবা হি ইউজ টু অথবা শি ইউজ টু উই ইউজ টু, এরকম যদি থাকে, এরকম গট না থাকে বা গেট না থাকে, অথবা এম ইউজ টু, ওয়াজ ইউজ টু, ইজ ইউজ টু, এরকম যদি না থাকে, মানে সরাসরি ইউজ টু যদি ব্যবহার হয় সাবজেক্টের পর, তাহলে আপনারা এখানে যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে যে ভার্বের প্রেজেন্ট ফর্মটাকে ব্যবহার করবেন ফাঁকা স্থানে। আর যদি এরকম গট ইউজ টু, গেট ইউজ টু অথবা এম ইউজ টু, আর ইউজ টু, তো এরকম যদি ব্যবহার হয়, ওয়ার ইউজ টু, এরকম ব্যবহার হলে মানে গেট ইউজ টু অথবা হচ্ছে বি প্লাস ইউজ টু, মানে বি ভার্ব প্লাস ইউজ টু, এরকম ব্যবহার হলে আপনারা এখানে ভার্বের সাথে আইএনজি যোগ করবেন। তো এখানে কিন্তু রয়েছে গট ইউজ টু, সুতরাং আমরা এখানে কিন্তু ভার্বের সাথে আইএনজিটা যোগ করবো। এখানে দেখুন যে ভার্বের সাথে আইএনজি যোগ রয়েছে এখানে ইটিং, তার মানে উত্তর হয়ে যাচ্ছে ইটিং। তো এরপরে আমরা দেখব হচ্ছে 6 নম্বর প্রশ্নটি। 6 নম্বর প্রশ্নে দেখুন রয়েছে কি, 6 নম্বর প্রশ্নে রয়েছে যে আমি একটু ছোট করি স্ক্রিনটা, দেখুন এখানে 6 নম্বর প্রশ্নের মধ্যে রয়েছে যে আই স এ ম্যান, আই স এ ম্যান ড্যাশ ইন দ্য ফিল্ড, এখানে রয়েছে এটি। তো এটি কিন্তু বাংলাদেশ ডাক বিভাগে এসেছিল, আমি স্টার 2 এ রেখেছি আপনাদের জন্য প্রশ্নটি। তো এই প্রশ্নটি দেখুন যে আই স এ ম্যান, আমি এটি নিয়ে আলোচনা করেছিলাম এই রুলসটি নিয়ে, যে একটি ভার্ব যখন ব্যবহার হবে স অথবা ওয়াস এরকম যে ভার্বগুলো রয়েছে যখন ব্যবহার হয়, পরবর্তীতে যখন আরেকটি ভার্ব আসে তখন সেই ভার্বটির সঙ্গে অবশ্যই আইএনজি যোগ করতে হয়। এখানে দেখুন কোথায় আইএনজি যোগ রয়েছে ভার্বের সঙ্গে, এই যে এখানে ওয়ার্কিং, এটি কিন্তু আমাদের উত্তর হয়ে যাচ্ছে যে ওয়ার্কিং। তো এখানে আমি একটু লাল করে দিই কালারটা, তাহলে আপনাদের উত্তরটা বুঝতে সহজ হবে। তো বন্ধুরা এই যে দেখুন এখানে রয়েছে ওয়াজ ওয়ার্কিং, তো এই ওয়াজ ওয়ার্কিং কখন ব্যবহার হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। এটি ওয়ার্ক, এটি প্রেজেন্ট ভার্বে রয়েছে, এটি হবে না। এখানে ওয়ার্ক পাস্ট ভার্বে রয়েছে, পাস্ট ফর্মে রয়েছে ভার্বের, এটিও হবে না। আমাদের লাগবে ভার্বের সাথে আইএনজি, কারণ এখানে একটি ভার্ব রয়েছে স, সি এর পাস্ট স, এই স ভার্ব রয়েছে, যার কারণে আমরা পরবর্তী ভার্বটার সঙ্গে এখানে ভার্বের সাথে আইএনজি যোগ করে দিলাম। তো চলুন আমরা 7 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি দেখার চেষ্টা করি। বন্ধুরা দেখুন এখানে 7 নম্বরে আমি যে প্রশ্নটি দিয়েছি সেটি হচ্ছে যে আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ড্যাশ 2000। হ্যাঁ, তো এটি অনেক চাকরির পরীক্ষা এসেছে এবং এটি আমি 3 স্টারে কিন্তু রেখেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নটি। তো এখানে দেখুন রয়েছে যে আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা, তার মানে আমি বসবাস করতেছি ঢাকাতে কত সাল থেকে, 2000 সাল থেকে। আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ড্যাশ 2000 সাল এখানে দেওয়া রয়েছে, তার মানে সালটা উল্লেখ রয়েছে এখানে কিন্তু, যে 2000 সাল থেকে সে বসবাস করতেছে। তার মানে আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে সিন্স আর ফরের যে সূত্রটা রয়েছে সেই সূত্র কিন্তু এখানে, তো রুলস কিন্তু এখানে। তো আমি বলেছিলাম যে যখন নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাবে তখন আমরা সিন্সকে ব্যবহার করবো, আর যখন অনির্দিষ্টভাবে কোনো কিছুকে বোঝাবে তখন আমরা ফরকে ইউজ করবো। তো এখানে দেখুন যে নির্দিষ্ট করে কিন্তু বোঝাইছে যে 2000 সাল থেকে বসবাস করতেছে। যদি এখানে বলতো যে ফিউ ইয়ার্স, কয়েক বছর ধরে বসবাস করতেছে, এরকম যদি বুঝাইতো তখন আমরা ফরকে ইউজ করতাম। কিন্তু এখানে নির্দিষ্ট করে বলছে যে 2000 সাল থেকে সে এখানে বসবাস করতেছে, সুতরাং আমরা কিন্তু অবশ্যই সিন্সটাকে ইউজ করবো। তো বন্ধুরা এই জিনিসগুলো কিন্তু মনে রাখবেন, এবং এগুলো কিন্তু বারবার প্রশ্নে কিন্তু মানে পরীক্ষার যে প্রশ্নগুলো, চাকরির পরীক্ষার প্রশ্নগুলোতে কিন্তু বারবার এই সিন্স আর ফরের ব্যবহার থেকে এসে থাকে। এই জন্য আমি এটি আপনাদের জন্য 3 স্টার রেখেছি। এটি হবে হচ্ছে আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সিন্স 2000। আশা করি আপনারা মানে সূত্রটি বুঝতে পেরেছেন। চলুন আমরা 8 নম্বর প্রশ্নটি দেখি। এই 8 নম্বর প্রশ্নের মধ্যে দেখুন রয়েছে যে দেশ বাংলাদেশ আর এ ব্রেভ নেশন। এখানে দেখুন একটি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক এসেছে এবং এটি আমি 2 স্টার রেখেছি, কারণ এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখুন এখানে 8 নম্বর প্রশ্নটি যে ড্যাশ বাংলাদেশ আর এ ব্রেভ নেশন, এখানে এই যে নেশন, ব্রেভ নেশন মানে কি, সাহসী জাতি বোঝাচ্ছে। এখানে সাহসী জাতিকে বোঝাচ্ছে, কারা সাহসী জাতি, বাঙালিরা। তার মানে বাংলাদেশ দ্বারা বাংলাদেশকে বোঝাচ্ছে না, বাঙালি জাতিকে বোঝাচ্ছে। তো আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে আর্টিকেলগুলো যখন জাতিকে বোঝাবে তখন কিন্তু আমি একটা ইংরেজি জাতি দিয়ে আপনাদেরকে একটি প্রশ্ন দিয়েছিলাম গত পর্বে সম্ভবত, যে যখন কিন্তু জাতিকে বোঝাবে তখন কিন্তু আমরা কিন্তু দাকে ব্যবহার করবো, দিকে ব্যবহার করবো। এই যে দেখুন এখানে দা রয়েছে, যে দা, আমরা এটি লাল করে দিচ্ছি, দেখুন এই যে তা, এখানে হবে তা বাংলাদেশ আর এ ব্রেভ নেশন, বাঙালিরা সাহসী জাতি। তো আমি কিন্তু আবারও বলে দিচ্ছি আপনাদেরকে, যখন জাতিকে বুঝাবে তখন কিন্তু আপনারা দা ব্যবহার করবেন প্রথমেই। দা বাংলাদেশ বলতে এখানে বোঝাচ্ছে বাঙালি জাতিকে। আরেকটা প্রশ্ন আমি এটি দিয়ে দিয়েছি বোঝানোর জন্য আপনাদেরকে, চলুন সেটি দেখে নিই। এই যে দেখুন এটি 9 নম্বর প্রশ্নটি, ড্যাশ ইংলিশ স্পিক ইংলিশ, এটি অনেক চাকরির পরীক্ষার মধ্যে কিন্তু এই প্রশ্নটা আসছে। তো বন্ধুরা এই যে দেখুন এখানে ড্যাশ ইংলিশ স্পিক ইংলিশ, কারা ইংরেজিতে কথা বলে, ইংরেজরা ইংরেজিতে কথা বলে। ইংরেজরা কারা, ইংরেজরা হচ্ছে ইংরেজি জাতি কে বোঝাচ্ছে। তার মানে ইংরেজি জাতি, যখন আমরা আমাদের বুঝতে পারলাম যে বাক্যটা এরকম অর্থটা আসতেছে যে ইংরেজি জাতিরা ইংরেজি কথা বলে, তার মানে আমাদের কিন্তু এখানে ইংরেজ জাতিকে বোঝাচ্ছে। ইংরেজ জাতিকে বোঝানোর কারণে আমরা ইংলিশের আগে অবশ্যই
দা কে ইউজ করবে, দেখুন এখানে দা রয়েছে, কোনো কনফিউশন ছাড়া আপনারা এখানে ডি কে ইউজ করে দেবেন, উত্তর হয়ে যাবে। তার মানে দ্য ইংলিশ স্পিক ইংলিশ। চলুন 10 নম্বর প্রশ্নটা দেখি। 10 নম্বর প্রশ্নের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে দ্য বয় টেক্স, দ্য বয়, 10 নম্বর প্রশ্নটা দেখুন, এই যে এখানে দ্য বয় টেক্স ড্যাশ হিজ মাদার, এই যে দেখুন এখানে দ্য বয় টেক্স ড্যাশ হিজ মাদার, ড্যাশ হিজ মাদার, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে এসেছে এবং এটি আমি আপনাদের জন্য 2 স্টারে রেখেছি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে টেক, টেক এটি কিন্তু হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের মধ্যে কিছু কিছু প্রিপজিশন রয়েছে যেগুলো কিন্তু বারবার ঘুরে ফিরে চাকরি পরীক্ষাগুলোতে এসে থাকে। তো সেই প্রিপজিশনগুলো দেখলে কিন্তু আপনাদের 100% কমন পেয়ে যাবেন। যেমন তাদের মধ্যে একটি হচ্ছে এই যে টেক্স আফটার, টেক আফটার, টেক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা, যত্ন নেয়া। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে টেক রয়েছে, টেক্স রয়েছে, তো এখানে টেক্স, টেকের সাথে এসটা কি জন্য যোগ হয়েছে, এসটা যোগ হয়েছে কারণ হচ্ছে এখানে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এই কারণে কিন্তু এখানে এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে সাবজেক্টটা দ্য বয়, এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এই টেকের সাথে এস যোগ হয়েছে। এবং এই টেকের সঙ্গে কি বসালে আমাদের দেখুন এখানে অর্থটা এরকম আসবে যে বালকটি তার মায়ের যত্ন নেয় বা যত্ন করে, সেবা করে, এরকম বোঝাচ্ছে। তার মানে আমরা জানি যে টেক আফটার, টেক আফটার মানে হচ্ছে যত্ন নেয়া, সেবা করা। তো এখানে দেখুন আফটার কোথায় রয়েছে, এই যে এখানে। তো আমাদের কিন্তু অপশনটা এটি হয়ে যাচ্ছে যে টেক্স আফটার, দ্য বয় টেক্স আফটার হিজ মাদার। তো আশা করি আপনারা এই উত্তরটা পেয়ে গিয়েছেন। চলুন আমরা 11 নম্বর প্রশ্নটা দেখি। 11 নম্বর প্রশ্নের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, একটু খেয়াল করুন, এই যে 11 নম্বর প্রশ্নটা যে আই অ্যাম গুড ড্যাশ ট্রান্সলেশন, আই অ্যাম গুড ড্যাশ ট্রান্সলেশন, এটি 27তম বিসিএস আসছে, এটা 2 স্টারে। তো আমি যে প্রিপজিশনগুলোর কথা বললাম যে কিছু কিছু প্রিপজিশন রয়েছে, যে প্রিপজিশনগুলো প্রিপজিশনগুলো বারবার ঘুরে ফিরে সব চাকরি পরীক্ষাতেই এসে থাকে। তাদের মধ্যে একটি হচ্ছে যে গুড অ্যাট, গুড অ্যাট মানে কিন্তু দক্ষ, মনে রাখবেন সবসময়, অনেকেই জানেন এই মানে গুড অ্যাট মানে দক্ষ। তো এই যে দক্ষ, গুড অ্যাট মানে হচ্ছে দক্ষ, আই অ্যাম গুড অ্যাট মানে আমি দক্ষ, ট্রান্সলেশন, ট্রান্সলেশনে আমি দক্ষ, তো এটি হবে কিন্তু অ্যাট। তার মানে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে এখানে অ্যাড ইউজ হবে, কারণ গুড অ্যাট মানে দক্ষ, যেহেতু আমাদের এখানে উত্তরটা এরকম আসবে, মানে আপনাদের হচ্ছে অর্থটা যে আমি ইংরেজিতে দক্ষ। চলুন আমরা 12 নম্বর প্রশ্নটা দেখি। 12 নম্বর প্রশ্নের মধ্যে রয়েছে যে আই উইল ক্যারি অ্যান আমব্রেলা ইন কেস ড্যাশ, এটি এসেছে পল্লী উন্নয়ন বোর্ডে, এটি 1 স্টারে রেখেছি এটি আমি। তো এখানে রয়েছে দেখুন, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। এখানে রয়েছে আই উইল ক্যারি অ্যান আমব্রেলা, আমি বহন করব আমব্রেলা বা ছাতা বহন করব, ইন কেস যদি চলে আসে কি বৃষ্টি। তার মানে ছাতা কেন বহন করবে, যদি বৃষ্টি চলে আসে। অর্থটা দুইটা প্রশ্নের অর্থ এখানে দেখুন, এই যে মাঝে যে ইনকেসটা রয়েছে, ইনকেস দ্বারা এখানে কিন্তু দুইটা আমাদের হচ্ছে সেন্টেন্স যুক্ত হচ্ছে ইনকেস দ্বারা। তো এই যে ইনকেস দ্বারা দুটো সেন্টেন্স আমাদের মানে দুটো বাক্য যুক্ত হচ্ছে, তার প্রথমটাতে দেখুন ব্যবহার হয়েছে ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার হয়েছে, উইল ক্যারি, ফিউচার ইনডিফিনিট টেন্স এখানে ব্যবহার হয়েছে। তো আমরা পরের যেই ইনকেসের পরে যে ভার্ব মানে এই সেন্টেন্সটা ইউজ করবো, সেটি অবশ্যই আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে ব্যবহার করার চেষ্টা করবো। দেখুন এই যে এখানে রয়েছে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট, ইট রেইনস, তার মানে উত্তর কিন্তু আমাদের হয়ে যাচ্ছে যে এটি ইট রেইনস। তা আমি এটি লাল করে দিই, আরেকটু বুঝে আপনাদেরকে। দেখুন যে এখানে অর্থটা এমন আসতেছে, অর্থটা যে আমি ছাতা কি করব, আমি ছাতা নিয়ে যাব বা ছাতা বহন করব ইনকেস যদি হঠাৎ বৃষ্টি চলে আসে এজন্য। তার মানে এখানে কিন্তু অতীত ভবিষ্যৎকাল দুটোর সেন্টেন্স দ্বারা কিন্তু ভবিষ্যৎ কালকে বোঝাচ্ছে, সে এখনো ছাতা নিয়ে যায়নি, এখনো বৃষ্টি আসেনি। কিন্তু সেন্টেন্সটা যখন আমরা ইউজ করতে যাব তখন কিন্তু একটা হয়ে যাবে ফিউচার ইনডিফিনিট, আরেকটা হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট। আশা করি এটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। চলুন আমরা 13 নম্বর প্রশ্নটা দেখি। 13 নম্বর প্রশ্নের মধ্যে দেখুন রয়েছে যে আই ডোন্ট মাইন্ড ড্যাশ লেট ইফ ইট উইল ডু এনি গুড। তো এখানে দেখুন এটি আইন মন্ত্রণালয়ের সহকারী সচিবে এসেছিল এবং এটি 2 স্টারে রয়েছে। এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাদের মানে যে ইংরেজির যে ক্লাসগুলো আমি আপনাদের নিয়েছি, সেই ক্লাসগুলো প্রত্যেকটি ক্লাসে আমি যেগুলো ক্লাসগুলো ইম্পর্টেন্ট ক্লাসগুলো নিয়েছি, সেগুলোর মধ্যে আমি বলেছিলাম যে উড ইউ মাইন্ড অথবা মাইন্ড। এক কথা আপনাদের শুধু মনে রাখবেন এরকম যে মাইন্ড যদি থাকে, মাইন্ড, এই মাইন্ডের পর যদি কোনো ভার্ব আসে অবশ্যই সেই ভার্বটার সাথে আইএনজি যোগ করবেন, কোনো কিছু দেখার দরকার নাই। এখানে দেখুন প্রথম যে অপশনটা রয়েছে টু বি ওয়ার্কিং রয়েছে, তো আমাদের এটি হবে না, কারণ আমাদের শুধুমাত্র ভার্বের সাথে আইএনজি লাগবে। তো এরপরে দেখুন এই যে সি নম্বরটাতে রয়েছে টু ওয়ার্ক, এটি হবে না, কারণ আমাদের ভার্বের সাথে আইএনজি লাগবে। এরপর রয়েছে টু হ্যাভ ওয়ার্কড, এটি হবে না। তার মানে উত্তর কোনটা, এই যে বি নম্বরটা ওয়ার্কিং, কারণ বি নম্বরে ভার্বের সাথে ওয়ার্কের সাথে আইএনজি যুক্ত আছে। তো এতটুকু মনে রাখবেন আপনারা যে মাইন্ড দেখতে পাচ্ছেন আমার কার্সার যেখানে রয়েছে, এই যে মাইন্ডের এখানে কিন্তু আই রয়েছে না, এই যে এম আই,
এনডি, এই আই দিয়ে মনে রাখবেন আইএনজি হবে, তার মানে ভার্বের সাথে এর পরের সাথে আইএনজি হবে বা মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে। যত মাইন্ড থাকুক, উড ইউ মাইন্ড থাকুক বা আই ডোন্ট মাইন্ড যেরকম এখানে যুক্ত হয়েছে, এরপরও আমরা কিন্তু এই ভার্বের সাথে আইএনজি যোগ করব, উত্তর কিন্তু এখানে বি হয়ে যাবে। চলুন আমরা 14 নম্বর প্রশ্নটি দেখে নিই। বন্ধুরা 14 নম্বর প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে যে শি কুড নট বা ড্যাশ দেয়ার, এটি দর্শন প্রভাষক নিবন্ধন, মানে কলেজ পর্যায়ে এসেছিল এবং এটি আমি 3 স্টারে রেখেছি একদম। তো আপনারা একটু খেয়াল করুন, এখানে রয়েছে যে কুড নট বাট, আমি আপনাদেরকে বলেছিলাম যে পর্বগুলো আমি নিয়েছি দুইটা, এখানে কিন্তু এটি নিয়েও সম্ভবত আলোচনা হয়েছে যে ক্যান নট বাট আর ক্যান নট হেল্প, এই দুটার কিন্তু রুলসের আমি আলোচনা করেছি যে ক্যান নট হেল্প যদি ব্যবহার হয়, ক্যান নট হেল্পের পর যে ভার্বটা আসবে, এই শূন্যস্থানটার মধ্যে যে ভার্বটা আসবে, সেই ভার্বটার সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। আর যদি ক্যান নট বাট ব্যবহার করেন, ক্যান নট বাট যদি ব্যবহার হয়, তাহলে ভার্বের সাথে কিন্তু আইএনজি যোগ হবে না, ভার্বের প্রেজেন্ট ফর্মটা এখানে বসবে। তার মানে আবার বোঝার চেষ্টা করুন, এটি কিন্তু ওই যে ক্যানের মানে পাস বসেছে এখানে কুড, তার মানে এটি কিন্তু ক্যান নট বাট দিয়েই রয়েছে, মনে করুন যে ক্যান নট বাট অথবা কুড নট বাট এরকম কিন্তু থাকবে। তো আরেকটা কি বললাম যে ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প, এই হেল্প থাকলে তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আর যদি বাট থাকে, ক্যান নট বাট অথবা কুড নট বাট থাকে, তখন আপনারা শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্মটাকে ব্যবহার করবেন। তো এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম কোনটি, এই যে দেখুন গো, এই যে গো এটি রয়েছে, তার মানে উত্তর কিন্তু আমাদের এই গো উত্তরটি কিন্তু হয়ে যাচ্ছে। আমি এটি লাল করে দিলাম কালারটা। তো এখানে হবে শি কুড নট বাট গো দেয়ার। চলুন আমরা 15 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি দেখি। হোয়াইল, এখানে দেখুন রয়েছে যে হোয়াইল আই প্লে ড্যাশ ইন দ্য ফিল্ড, হোয়াইল আই প্লে ইন দ্য ফিল্ড আই স এ ডেড কাউ, 16তম শিক্ষক নিবন্ধনে এসেছে এবং এটি টুইস্টারে আমি রেখেছি। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই লেভেলের প্রশ্নগুলো এনটিআরসি এর সহ প্রাইমারি এবং অন্যান্য অধিদপ্তরগুলোর প্রশ্ন যে আসে আর কি চাকরির, সেগুলোতে কিন্তু এই লেভেলের প্রশ্নগুলো বারবার আসে। তো এখানে দেখুন হোয়াইল যুক্ত যে প্রশ্ন আর কি, এই হোয়াইল রয়েছে প্রথমে, এরপরে দেখুন রয়েছে আই প্লে ইন দ্য ফিল্ড, এরপরে যেই মানে সেন্টেন্সটা ব্যবহার হয়েছে সেখানে রয়েছে আই স এ ডেড কাউ, মানে এটি কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। আই স এ ডেড কাউ, আমি দেখলাম একটি মৃত গরু। কখন, হোয়াইল যখন, আই প্লে যখন, এটি কিন্তু বাংলা দিয়েও যদি আমি করতে যাই, আমরা সাধারণভাবে বাংলা দিয়েও যদি করতে যাই অর্থটা কিন্তু এরকম আসে, যখন আমি মাঠে খেলতেছিলাম, যখন আমি মাঠে খেলতেছিলাম আমি একটি মৃত গরু দেখলাম। আশা করি আপনারা কিন্তু বুঝতে পারতেছেন। যারা আপনারা হচ্ছে এটি মানে মানে এটি যারা রুলসটাও ভুলে যাবেন, তারা তো বাংলাও যদি অর্থটা করতে যান তখনও কিন্তু আপনারা কিন্তু এটি মানে বুঝতে পারবেন, বোঝা যাচ্ছে যে যখন আমি মাঠে খেলতেছিলাম আমি একটি মরা গরু দেখলাম তখন। তো এরকম কিন্তু আসতেছে। আর হোয়াইল যুক্ত বাক্য যে প্রথমটা যদি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস হয়, তো পরেরটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যায়। তো এখানে কিন্তু তারা দেখুন পরেরটাতে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করেছে, তো আমাদের সামনেরটাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কি, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি। তো এখানে ভার্বটি হচ্ছে প্লে, তার মানে প্লের সাথে আইএনজি হবে, এর আগে হচ্ছে ওয়াজ অথবা ওয়ার ব্যবহার হবে। এখন আমরা ওয়াজ নিব নাকি ওয়ার নিব, কি অনুযায়ী নিব, ওয়াজ ওয়ারটা সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট কি রয়েছে এখানে, সাবজেক্ট রয়েছে আই, আয়ের সাথে কি যাবে, আয়ের সাথে ওয়াজ, তার মানে আয়ের সঙ্গে আমরা ওয়াজ ইউজ করব। আর এখানে যদি থাকতো ইউ, তাহলে ইউ এর সঙ্গে কি ব্যবহার করতেন, ইউ ওয়ার ব্যবহার করতেন। তো এখানে আই যেহেতু আছে, তো আমরা ওয়াজ খুঁজে বের করবো। এখানে দেখুন ওয়ার রয়েছে, তার মানে এটি হচ্ছে না। এখানে প্লেড রয়েছে, এটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট, এটি হচ্ছে না। এখানে প্লেইং রয়েছে, এটি হচ্ছে না। তার মানে আমাদের লাগবে কিন্তু ওয়াজ প্লেইং, এই যে এখানে রয়েছে ওয়াজ প্লেইং, সুতরাং আমরা এখানে ওয়াজ প্লেইংটাকে ব্যবহার করব। তো এখানে হয়ে গেল আমাদের উত্তর ওয়াজ প্লেইং। চলুন 16 নম্বরটা দেখি। 16 নম্বরের যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে যে হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর হি ড্যাশ, 26তম বিসিএস পরীক্ষায় কিন্তু এটি এসেছে, 3 স্টারে আমি রেখেছি এটিকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে হি হ্যাড প্রশ্ন বলতে রুলসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানে এরকম রুলস থেকে আসে, বাক্যটা চেঞ্জ করে দিতে পারে, কিংবা এরকম মানে বিসিএস এর যে সরাসরি বাক্য দিয়ে থাকে এবং বাক্য চেঞ্জ করে দিতে পারে। শুধু আপনাদের রুলসটাকে মনে রাখতে হবে, বাক্য যেটাই থাকুক রুলসটা যদি আপনারা মনে রাখতে পারেন, আয়ত্ত রাখতে পারেন, তাহলে কিন্তু যে বাক্য দিয়ে দেখ না কেন আপনারা কিন্তু সঠিক উত্তর করতে পারবেন। এখানে রয়েছে যে হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর হি, তো আমি কিন্তু একটু আগে আলোচনা করলাম যেটি হচ্ছে
আফটার নিয়ে আলোচনা করলাম উপরের দিকে, যে আফটার আর বিফোর। আফটার মানে পরে, তো আফটারের পর হবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর আগে হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর বিফোর মানে কি? বিফোর মানে পূর্বে, তাহলে পূর্বে হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স, আর পরে হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এখানে দেখুন এখানে বিফোর রয়েছে, তো বিফোর মানে কি? বিফোর মানে পূর্বে, তো পূর্বে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স তারা ব্যবহার করেছে, তো আমাদের পরে কি ব্যবহার করতে হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সটাকে ব্যবহার করতে হবে। তো চলুন আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই অপশনগুলোর মধ্যে আমরা দেখি কোথায় কি রয়েছে। এই যে দেখুন ডি নম্বর অপশনটার দিকে খেয়াল করুন, এখানে রয়েছে উইল বি রিটার্ড, তার মানে এটি হচ্ছে না, এটি কাটা। আমাদের কিন্তু 50% আমরা কিন্তু উত্তর এখন পেয়ে যাব। এর মধ্যে দেখুন হ্যাজ রিটার্ড, এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বসবে, এটিও হচ্ছে না। তার মানে আমরা কিন্তু এখানে 75% উত্তর এখন আমরা করতে পারবো, কারণ আমাদের অপশন এখন মাত্র 2টি। তো এখন দেখুন এইখানে রয়েছে হ্যাড রিটার্ড, এটিও কিন্তু হচ্ছে না, কারণ এটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স বিফোরের পর হবে না, বিফোরের পর হবে পাস্ট ইনডিফিনিট, বিফোরের আগে হবে পাস্ট পারফেক্ট, যেটি তারা ব্যবহার করেছে। তো তার মানে উত্তর আমাদের যে রিটার্ড, 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 রিটার্ড। তো এটি কিন্তু আমাদের উত্তর হয়ে যাচ্ছে। তো আমরা এটি এখানে আমরা লাল করে দিলাম, কালারটা হয়ে গেল। তো বন্ধুরা চলুন আমরা 17 নম্বর প্রশ্নটি দেখি। ইফ আই ওয়ার ইউ আই হ্যান্ডেল দ্য সিচুয়েশন মোর কেয়ারফুলি, এটি 13তম বিসিএস পরীক্ষায় কিন্তু এটি এসেছে, এটি আমি 3 স্টারে রেখেছি, দেখতে পাচ্ছেন। তো ইফ আই ওয়ার ইউ এরকম যদি থাকে, যদি আমি তুমি হতাম, ইফ মানে যদি, আই ওয়ার ইউ যদি আমি তুমি হতাম, আই হ্যান্ডেল দ্য সিচুয়েশন মোর কেয়ারফুলি, আমি পরিস্থিতিটি সামাল দিতাম খুব যত্ন সহকারে, খুব ভালোভাবে। তো এখানে দেখুন এই যে ইফ যে যুক্ত বাক্য থাকবে, ইফের পর যদি দেখতে পারেন যে পাস্ট ইনডিফিনিট ব্যবহার হয়েছে, তাহলে আপনারা কি করবেন? পরের যে বাক্যটা ব্যবহার হবে সেই পরের বাক্যের মধ্যে উড ইউজ করবেন প্রথমে। উডের পরে আপনারা কিন্তু যে উড ব্যবহার করবেন, উডের পরে যে আপনাদের যে ভার্বটা থাকবে, এই ভার্বটার প্রেজেন্ট ফর্মটাকে ব্যবহার করবেন। ভার্বের প্রেজেন্ট ফর্মটাকে উড ব্যবহার করার কারণে আপনারা যে ভার্বটা নেবেন, এই ভার্বটার প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করবেন। উডের পরে কিন্তু ভার্বের প্রেজেন্ট মানে পাস্ট ফর্ম কখনো ব্যবহার হয় না। তো এটি মনে রাখবেন। আরেকটি কথা বলি, সেটি হচ্ছে যে এই যে ইফ আই ওয়ারও রয়েছে, এখানে যদি মানে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার হতো, মানে হ্যাড বিন, হ্যাড সিন এরকম যদি মানে ব্যবহার হতো, তখন কিন্তু আমরা এখানে কি করতাম জানেন? এখানে ব্যবহার করতাম উড প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, মানে উড ব্যবহার করতাম। উড ব্যবহার করার পরে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে গঠন প্রণালীতে থাকে, হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, এরকম আমরা ব্যবহার করতাম উডের পর। তো এখানে কিন্তু রয়েছে পাস্ট ইনডিফিনিট, এই ইনডিফিনিট থাকার কারণে আমরা এখানে ব্যবহার করব উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো আমরা এখানে চলুন খুঁজে বের করি এখানে 4টা অপশনের মধ্যে কোথায় রয়েছে উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এখানে দেখুন শেষে যে অপশনটা রয়েছে সেটি হচ্ছে যে উড হ্যাভ হ্যান্ডেল। তো আমাদের কিন্তু উড হ্যাভ হ্যান্ডেল নেওয়া যাবে না। তো আমাদের উডের পরে ভার্বের মানে উডের পরে আমাদের হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মটাকে ইউজ করব। এখানে রয়েছে উড হ্যাভ রয়েছে, তার মানে এটি হচ্ছে না, এটি কিন্তু শেষ। আমাদের এখানে 50% উত্তর আমরা করতে পারবো। এখানে শুধু রয়েছে হ্যান্ডেল, হ্যান্ডেল হবে না শুধু, কারণ আমাদেরকে ব্যবহার করতে হবে উড, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মটাকে ব্যবহার করতে হবে। এরপরে দেখুন রয়েছে উইল হ্যান্ডেল, তার মানে এটিও হচ্ছে না। তার মানে আমাদের কিন্তু 100% এখন উত্তর হয়ে যাচ্ছে যে উড হ্যান্ডেল। তো এটি কিন্তু আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এটি দিয়ে কিন্তু বারবার পরীক্ষায় আসে। আমি আবারও বলতেছি আপনাদেরকে, এই ইফ যুক্ত যে বাক্যগুলো রয়েছে আমি আবারও বলে দিচ্ছি, যদি প্রেজেন্টে মানে পাস্ট ইনডিফিনিট থাকে প্রথমটা, পরেরটাতে আপনারা উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করবেন। আর এখানে যদি পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার হতো, তাহলে এখানে আমরা উড প্লাস হ্যাভ প্লাস হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী, সেভাবে বসাতাম। তার আগে একটা উড বসাবো। তো চলুন আমরা 18 নম্বর যে প্রশ্নটা আছে সেটি দেখি। 18 নম্বর প্রশ্নের মধ্যে রয়েছে, দেখুন যে এই যে এখানে আমি যেটি নিয়ে আলোচনা করলাম এখনই, এই প্রশ্ন কিন্তু আমি এখানে নিচে দিয়েছি। দেখুন 23তম বিসিএস পরীক্ষা এসেছে এবং 14তম প্রভাষক নিবন্ধন অর্থাৎ কলেজ পর্যায়ে, এনটিআরসি এর কলেজ পর্যায়ে এসেছে এবং এটি আমি 3 স্টারে রেখেছি। এই প্রশ্নটি আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখুন। এই উপরের প্রশ্ন আর হচ্ছে উপরের প্রশ্ন আর নিচের প্রশ্নটি আপনারা দেখলে কিন্তু এখানে বুঝতে পারবেন যে আসলে কি হয়েছে কোথায়। এই যে দেখুন এখানে আমি এখানে একটু দেখানোর চেষ্টা করি। এই যে এখানে দেখুন যে ইফ রয়েছে, যে ইফ আই হ্যাড নোন ইউ আর কামিং ড্যাশ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 18 নম্বর প্রশ্নটা আমি 17 নম্বরে আলোচনা করলাম ইফ প্লাস হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স প্রথমে। তো আমি কিন্তু আলোচনা করলাম এটি নিয়েও যে ইফ প্লাস পাস্ট পারফেক্ট যদি ব্যবহার হয় সেক্ষেত্রে কি বললাম, সেক্ষেত্রে হবে আমাদের হচ্ছে উড প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তো এখানে চলুন আমরা দেখি কোথায় রয়েছে। এই যে এখানে রয়েছে আই উড গো, তার মানে এটি হচ্ছে না, আমাদের এটি বাদ, দেখার দরকার নেই। এখানে রয়েছে এই 3 নম্বরটা দেখি আগে, যে আই হ্যাড গন, এটি হচ্ছে না, আমাদের উড লাগবে আগে, উডের পর তারপর হ্যাভ আসবে। এখানে দেখুন রয়েছে আই উড বি,
গোয়িং হচ্ছে না। বি নম্বরে চলে যাই, দেখুন এই যে আই উড হ্যাভ গন হয়ে গেল কিন্তু এখানে। তো বাকিটা আর দেখার কোনো দরকারই নাই। আমাদের লাগবে উড লাগবে সাবজেক্টের পর, এরপরে হ্যাভ লাগবে, এরপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল আমরা পেয়ে গিয়েছি। সুতরাং আমাদের উত্তর হয়ে যাচ্ছে এটি, যে আই উড, আমি এটি লাল করে দিই কালারটা আগে, আই উড হ্যাভ গন টু দ্য সিচুয়েশন। তো চলুন আমরা 19 নম্বর প্রশ্নটা দেখি। 19 নম্বর প্রশ্নের মধ্যে দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা, সেটি হচ্ছে যে ইফ ইট রেইনস, ইফ ইট রেইনস, এই যে 19 নম্বর প্রশ্নটি, ইফ ইট রেইনস উই ড্যাশ লুডো। রেলওয়ে হাসপাতাল সমূহ মানে সহকারী সার্জন, এটি হবে সহকারী, বানান লিখতে ভুল হয়েছে এখানে। তো এটি যে প্রশ্নটি রয়েছে এখানে রয়েছে, দেখুন যে ইফ ইট রেইনস, ইফ ইট রেইনস উই ড্যাশ লুডো। তার মানে কি, যদি বৃষ্টি হয়, যদি বৃষ্টি হয় আমরা লুডো খেলবো। তার মানে খেলবো কথাটা আসতেছে কি, মানে ফিউচারে আসতেছে, ভবিষ্যৎ নিয়ে, মানে ভবিষ্যৎ টেন্সে বোঝাচ্ছে এটি, ফিউচার টেন্সে, যে খেলবো, যদি বৃষ্টি হয় আমরা লুডো খেলবো। তো এখানে এই যে ইফ যুক্ত, ইফ যুক্ত বাক্যের প্রথম অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, এখানে কিন্তু রয়েছে ইফ যুক্ত বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, তো আমরা পরেরটাতে কিন্তু অবশ্যই ফিউচার টেন্সে ব্যবহার করব, ফিউচার ইনডিফিনিট টেন্সে ব্যবহার করব, যেটি আমি এখনই বললাম যে যদি বৃষ্টি হয়, এটির অর্থ বোঝাচ্ছে কিন্তু এই যেটি ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, উই, এই যে উই ড্যাশ লুডো, আমরা লুডো খেলবো, এরকম অর্থটা আনতে হবে, আমরা লুডো খেলবো। তো আমি আবার বলি, রুলসটা হচ্ছে যে এরকম, যে ইফ যুক্ত বাক্য, যদি ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের অংশটা আমরা, পরের যে সেন্টেন্সটা থাকবে সেখানে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স ইউজ করব। তো চলুন যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো আমরা দেখি, 4টা অপশনের মধ্যে কোন অপশনটি ফিউচার ইনডিফিনিট টেন্সকে ইঙ্গিত করে। তো চলুন আমরা দেখি, প্রথমে ডি নাম্বারটা চলুন দেখি। ডি নাম্বার অপশনের মধ্যে রয়েছে উড হ্যাভ প্লেড, যার কারণে এটি হচ্ছে না, উড থাকার কারণে, হ্যাভ থাকার কারণে। প্লেড এটি তো হচ্ছে পাস্ট, হচ্ছে না, তার মানে আমাদের কিন্তু এখানে এখন 75% আমরা উত্তর করতে পারবো, কারণ আমাদের অপশন এখন মাত্র 2টা। তো এখানে আমাদের প্রথমটা দেখি, উড, আবার এখানে উড রয়েছে, আমাদের ফিউচার লাগবে, ফিউচারে আমাদের উইল অথবা শ্যাল আনতে হবে, এই যে দেখুন উইল অথবা শ্যাল চলে এসেছে, তার মানে আমাদের উত্তর হচ্ছে বি, যে ইফ ইট রেইনস উই উইল প্লে লুডো, উই উইল প্লে লুডো। চলুন আমরা 20 নম্বর প্রশ্নটি দেখি। 20 নম্বর প্রশ্নের মধ্যে 20 নম্বর প্রশ্নতে রয়েছে, দেখুন হ্যাড আই বিন এ কিং। তো আমি কিন্তু আপনাদেরকে বলার চেষ্টা করলাম যে প্রথম অংশটা যদি পাস্ট পারফেক্ট টেন্সে হয়, পরের অংশটাতে আমরা উড ইউজ করব একটা, এরপরে হচ্ছে আমরা হচ্ছে হ্যাভ ইউজ করব, প্লাস হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। তো সেটি হচ্ছে ইফ যুক্ত, কিন্তু আমি বললাম ইফ যুক্ত ছাড়াও যদি হ্যাড আগে ব্যবহার হয়, এই হ্যাড দ্বারাও কিন্তু ইফকে বোঝাচ্ছে, ইফকে বোঝাচ্ছে, মানে যদিকে মানে বোঝাচ্ছে। হ্যাড আই বিন এ কিং, যদি আমি রাজা হতাম, হ্যাড আই বিন এ কিং এর বাংলা অর্থ আসতেছে যে যদি আমি রাজা হতাম। যেমন উপরে আমরা আলোচনা করলাম যে ইফ আই হ্যাড নোন ইউ আর কামিং, যদি আমি জানতাম যে তুমি আসতেছিলে, এরকম বোঝাচ্ছে। যে ইফ আই হ্যাড, এই যে আরেকটা আমরা উপরে যেটি ব্যবহার করলাম, এই যে এখানে যে হি হ্যাড রিটেন, এটি না, উপরে ব্যবহার করেছি যে ইফ আই ওয়ার ইউ, যদি আমি তুমি হতাম, এটি হচ্ছে কি, এটি হচ্ছে মানে পাস্ট ইনডিফিনিটে। এরপরে এইখানে দেখুন এই যে এটি হচ্ছে কি পাস্ট পারফেক্টে, আমরা দেখুন সাবজেক্টটাকে আগে নিয়ে যাই, এখানে হ্যাড রয়েছে, হ্যাডের পরে কিন্তু সাবজেক্ট আছে, তো আমরা প্রথমে সাবজেক্টটা লিখি আই, এরপরে আমরা হ্যাডটাকে নিয়ে যাই, তাহলে আই হ্যাড, এরপরে কি রয়েছে বিন, BEEN, আই হ্যাড বিন এ কিং, এটি রয়েছে। কিন্তু দেখুন এটি কোন টেন্সে আসতেছে, এটি কিন্তু আসতেছে পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্স যদি প্রথম অংশটা হয়, অবশ্যই আপনারা পরের অংশটা আপনারা কি করবেন, উড ইউজ করবেন, প্লাস হ্যাভ নিয়ে আসবেন একটা, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করবেন। তো চলুন অপশনটা দেখি আমরা, এখানে রয়েছে হ্যাড, উড নাই, তার মানে অপশন এটি বাদ, দেখার কোনো দরকার নেই, সময় নষ্টের কোনো দরকার নাই। এই যে এখানে দেখি আমাদের কি রয়েছে, উড রয়েছে, উডের পর হ্যাভ রয়েছে, হ্যাভের পর হেল্প রয়েছে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল রয়েছে দ্য পোর, তার মানে উত্তর কিন্তু আমাদের এটি হয়ে যাচ্ছে। এরপরে দেখুন এখানে রয়েছে যে হ্যাভ হেল্প, উড নাই, বাদ, এটি হেল্প দ্য পোর, এটি এখানে উড নাই। তো উড যদি থাকে সেখানে আপনারা একটু খেয়াল করবেন, করার পরে দেখবেন যে হ্যাভ আছে কিনা, যদি হ্যাভ থাকে আবার খেয়াল করবেন যে পাস্ট পার্টিসিপল আছে কিনা ভার্বটা, যদি থাকে তাহলে উত্তর এটি হয়ে যাবে। তার মানে এটি আমাদের কিন্তু উত্তর, যে had I been a king I would have helped the poor। এটি হচ্ছে 13তম প্রভাষক নিবন্ধনে এসেছিল। তো আশা করি যে আমি 20টি প্রশ্ন আপনাদেরকে ব্যাখ্যা সহ বোঝানোর চেষ্টা করলাম, এগুলো আপনাদের জন্য কাজে আসবে, কারণ হচ্ছে আমি যেগুলো দেখানোর চেষ্টা করলাম এগুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রুলস, আর আমি আপনাদেরকে রুলসগুলো সহ বোঝানোর চেষ্টা করলাম, একদম
জিরো থেকে বোঝানোর চেষ্টা করলাম, যেন যারা আপনারা একটু একটু কম বোঝেন তারাও যেন বুঝতে পারেন। এজন্য আমি কিন্তু আবারও বারবার কিন্তু আমি আপনাদের এই রুলসগুলো সম্পর্কে কিন্তু আমি আলোচনা করার চেষ্টা করি। দেখুন এখানে লিখেছি যে উপরের প্রতিটি প্রশ্ন এনটিআরসি, প্রাইমারি, বিসিএস সহ বাংলাদেশের সকল চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো যে কোনো পরীক্ষার জন্য কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো পরবর্তী ভিডিও আসবে পার্ট মানে 4 এর জন্য, অর্থাৎ পর্ব 4 নিয়ে ভিডিও আসবে। অবশ্যই আপনারা পর্ব 4 ভিডিওটি দেখার জন্য অপেক্ষা করবেন এবং আশা করি আমি রাতে লাইভে আসতে পারি। আশা করি আপনারা লাইভে থাকবেন। লাইভেও হয়তো বা কিছু গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করা হতে পারে এবং কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করা হবে। তো বন্ধুরা, ভিডিওটি অনেক বড় হয়ে গেল। আশা করি আপনাদের উপকারে যদি একটু আসে এতেই আমার সার্থকতা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। পরবর্তীতে এমন গুরুত্বপূর্ণ ক্লাস ভিডিও এবং সাজেশন ভিডিও এবং আপডেট নিউজগুলো পাওয়ার জন্য, জব সম্পর্কে জব রিলেটেড যে আপডেট নিউজগুলো রয়েছে এই নিউজগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।